প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে বসে আমার লাইভ ক্লাস দেখছেন, অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। তো এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস আমি গত ক্লাসে অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি পার্ট 1 থেকে 5 পর্যন্ত পড়িয়েছিলাম মনে হয়। অর্থাৎ খাদ্যের যে 6টি উপাদানের মধ্যে 3টি উপাদান, মানে প্রধান গুরুত্বপূর্ণ যে 3টা উপাদান, সেই 3টা উপাদান সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো ওইখানে শর্করা, আমিষ, স্নেহ এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তবে পার্ট 5-এর শেষের দিকে মনে হয় একটু রয়ে গেছিলো, যেমন ক্যালোরি কী, কিলো ক্যালোরি কী, এগুলো একটুখানি বাকি রয়ে গেছিলো। তো ক্যালোরি হচ্ছে পানির স্বাভাবিক তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে ক্যালোরি। তো এখানে আমি আজকে একটু পার্ট 6-এ যাওয়ার আগে একটু ক্যালোরি অথবা কিলো ক্যালোরি কাকে বলে, তারপরে কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি কি, আর কিলো ক্যালোরি 1 কিলো ক্যালোরি সমান কত ঝুল। তো একটু দেখো তোমাদের পাঠ্য বইয়ে যেখানে আছে, যে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ মারিয়া, সম্ভবত দেখছো। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, ওকে। তো একটু দেখো, ক্যালোরি কি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি কি আমরা সেটা জানলাম। তাহলে 1 কিলো ক্যালোরি কি, ওই যে পরিমাপের ক্ষেত্রে যেমন 1000 গ্রামে 1 কিলোগ্রাম পড়েছিল, তেমনি 1000 ক্যালোরিতে 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। তো প্রিয় শিক্ষার্থী, একটু দেখো এখন এই যে এই তাপমাত্রা কেন বাড়াতে হয়, তারপরে হচ্ছে যে এই তাপ বা আমাদের কী বা প্রয়োজন, তাপ দিয়ে আমরা কি করব। এই তাপ কিছু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন তাপ আমাদের দেহের রাজিন, দেখছো, ওকে, রাজিন সাজিন ওরা, আচ্ছা ঠিক আছে। এই তাপ আমাদের কি কাজ করে। তাপ হচ্ছে দেহের ভিতরে কয়েকটা কাজ করে থাকে। একটা হচ্ছে পরিপাক, তাপের কাজ হচ্ছে এটা হচ্ছে খাদ্য থেকে যে তাপ উৎপন্ন হয়, খাদ্য থেকে উৎপন্ন তাপের কি কাজ, সেটা হচ্ছে পরিপাক চলে যাও মা, যাও, হ্যাঁ যাও। পরিপাক, তারপরে হচ্ছে বিপাক, তারপরে হচ্ছে শ্বাসকার্য, আরেকটা হচ্ছে পরিপাক, বিপাক, শ্বাসকার্য, আরেকটা হচ্ছে রক্ত সঞ্চালন। তো এইগুলো হচ্ছে আমরা যে খাদ্য থেকে খাবার খাই, সেখান থেকে যে তাপ উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপের কাজ
কি পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন এগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তো এখন প্রশ্ন হচ্ছে কিলো ক্যালোরি, আমরা তো জানি যে হ্যাঁ 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, কিন্তু এখানে একক হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়, ক্যালোরি নাকি কিলো ক্যালোরি? অবশ্যই কিলো ক্যালোরি, অর্থাৎ খাদ্যের তাপ পরিমাপের একক হচ্ছে, খাদ্যের যে তাপ শক্তি এটার পরিমাপের একক হচ্ছে কিলো ক্যালোরি। ঠিক আছে, খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি। তোমাদের বইতেই দেখো দেওয়া আছে, পৃষ্ঠা কত, এটা বই কি তোমাদের এর সাথে মিলবে কিনা? হ্যাঁ 2020 সাল, পৃষ্ঠা 116। তো একটু দেখো তোমাদের বইতে। এখন ক্যালোরি, এই যে ক্যালোরি এটা কোথা থেকে বেশি পাওয়া যায়, কোন খাদ্য থেকে, কোন খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়? সেখানে হচ্ছে বেশি ক্যালোরির ক্ষেত্রে হচ্ছে কয়েকটা খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়, যেটা হচ্ছে শর্করা, তারপরে হচ্ছে আমিষ আর স্নেহ। এখান থেকে এই তিনটা খাদ্যের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালোরি পাওয়া যায় হচ্ছে স্নেহ খাদ্য উপাদান থেকে। এখানে আমাদের একটা জেনে রাখা ভালো, তোমরা উপরের ক্লাসে যেও এইটা পাবা, তোমরা মাত্র ক্লাস 6-এ পড়ো, 9-10-এও যে এই খাদ্যপুষ্টি প্রতি ক্লাসেই তোমরা এই অধ্যায়টা পেয়ে থাকবা। তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? এখন ওই যে ক্যালোরিটার পরিমাপটা আমরা একটু জেনে রাখি। শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ, এই তিনটা উপাদানের ক্যালোরির একটা অনুপাত আছে, সেই অনুপাতটা হচ্ছে 4:4:9। অর্থাৎ 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, বা 4 ক্যালোরি আমরা শক্তি পেয়ে থাকি। তারপরে আমিষ থেকেও আমরা 4 কিলো ক্যালোরি তাপশক্তি পেয়ে থাকি। তারপরে হচ্ছে যে স্নেহ উপাদান থেকে 9 স্নেহ উপাদান থেকে 9 ক্যালোরি তাপশক্তি পেয়ে থাকি। এখন প্রশ্ন যে তাহলে কোন ধরনের খাবারে ক্যালোরির মাত্রা কম থাকে, কোন ধরনের খাবারের মধ্যে ক্যালোরির মাত্রাটা কম থাকবে? যে সকল খাদ্যে পানির পরিমাণটা বেশি থাকবে এবং সেলুলোজের পরিমাণ বেশি থাকবে, সেই খাদ্যে ক্যালোরির পরিমাণ কম থাকবে। তবে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় তেল বা চর্বি জাতীয় খাদ্যের মধ্যে। ওকে নিয়ে যাও, গান বাজে, নিয়ে যাও। কোথায় বললাম সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় হচ্ছে স্নেহ উপাদানের মধ্যে। এছাড়া এরপরে হচ্ছে আমিষ বা শর্করা। তবে সবচেয়ে কম ক্যালোরি যুক্ত খাবার হচ্ছে পানি ও সেলুলোজযুক্ত খাদ্য। এই খাদ্যগুলোতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। এখন তোমাদের বইতে একটা চার্ট আছে, যেমন আল্লাহ ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যা, আম্মু মারবে। আচ্ছা ওরে ধরবা না, লাভ দিবা না, খাটে লাভ দিবা না। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যের তালিকা, অর্থাৎ উচ্চ ক্যালোরিও আছে, নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যের তালিকাও আছে। এটা তোমরা 1-2বার পড়লে বুঝে নিবা যে ওখানে তো বলাই আছে যে স্নেহ উপাদানের মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি থাকে, অর্থাৎ তেল বা চর্বি বা তেলযুক্ত যে সকল খাদ্য সামগ্রী আছে সেগুলোতেই ক্যালোরির পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। আর যেগুলোতে তোমার আঁশযুক্ত থাকে, রাফেজ যেগুলোতে থাকে, সেগুলোতে নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য থাকে। এরপরে পার্ট 6 ভিটামিন। সাবিত কম্পিউটার বন্ধ করে দিয়ে এসে পড়ছো? হ্যাঁ যা এমনি বারান্দায় নিয়ে যাও। আরে যাও, ইয়াল্লা আমি ক্লাস আমি আইতেছি। সাবিত, সাবিত আমার ক্লাস যদি বাদ হয় একটা গলা টিপা দেবো। যা
যেতে খুশি, যেতে খুশি, যা যা যা, ও একা থাকো, যা ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। আমরা বলছিলাম ভিটামিন। ভিটামিন হচ্ছে খাদ্যে অতি সামান্য এক প্রকার জৈব পদার্থ যা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কথা বলে না সাবিহা, কথা বলে না। আচ্ছা, কি বলছিলাম? ভিটামিন। ভিটামিন হচ্ছে খাদ্যে অতি সামান্য মাত্রায় থাকে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। অর্থাৎ সংজ্ঞাটা যদি আমরা বলতে যাই সরাসরি, যে খাদ্যের যে সকল জৈব উপাদান প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়, ওই সকল জৈব উপাদান বা পদার্থকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে। তোমরা একটু লাইভ ক্লাসটা অবশ্যই তো দেখছোই, তারপরে নিজেরা শেয়ার করে নিবা যেন পরবর্তীতে ক্লাসটা দেখতে পারো। এবং এখান থেকে আমি যে ছোট ছোট সংজ্ঞাগুলো তোমাদেরকে একটু গুছিয়ে বলি, সেই সংজ্ঞাটা তোমরা শুনে একটু রেকর্ড করে নিতে পারো। তো আমি আবারও বলছি, এই যে ভিটামিন, এই ভিটামিন কাকে বলে? ভিটামিন হচ্ছে যে খাদ্যের যে সকল জৈব উপাদান অতি সামান্য মাত্রায় থাকে এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, ওই সকল জৈব পদার্থ বা জৈব রাসায়নিক পদার্থকেই ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। ভিটামিনের আরেকটি নাম হচ্ছে খাদ্যপ্রাণ। ভিটামিনের আরেকটি নাম হচ্ছে খাদ্যপ্রাণ। এখন কোন কোন খাবারে ভিটামিনগুলো থাকে, কোন কোন খাবারে ভিটামিন থাকে? বিশেষ করে সবুজ শাক সবজি, এগুলো যে কোনো সবুজ শাক সবজি হতে পারে। সবুজ শাক সবজিতে ভিটামিনের পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও আরও অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে, যেমন টমেটো, এটা কাঁচা থাকে, কাঁচা যখন থাকে তখন কিন্তু ভিটামিন সি থাকে, কিন্তু যখন আবার পেকে যায় তখন এখানে আবার কি বলে ক্যারোটিনেট নামক এক ধরনের রঞ্জক পদার্থের মাধ্যমে ট্রান্সফরমেশন হয় এবং ভিটামিন এও উৎপন্ন হয়ে থাকে। এরপরে হচ্ছে ভিটামিনের ভূমিকা, অর্থাৎ ভিটামিনের ভূমিকার ক্ষেত্রে আগে একটু বলে নিই যে ভিটামিনের অভাব হলে কি হয়। ভিটামিনের অভাবে কি সরাসরি রোগ হয়? না, সরাসরি রোগ হয় না, তবে রোগ হয় না, আবার হয় তো। তাছাড়া যদি রোগ নাও হয়ে থাকে, তবে রোগ হওয়ার যে উপসর্গগুলো সেগুলো একটা দুইটা কিন্তু আবার দেখা যেতে থাকে। ঠিক আছে? তো ভিটামিনের অভাব ঘটলে নানা রকম রোগের উপসর্গ দেখা দেয়। তবে ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করে এই সকল রোগের উপসর্গ হোক এবং রোগ হোক, এগুলো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখন আমাদের দেহে ভিটামিনের যে ভূমিকা, এটা কিন্তু খুবই অপরিহার্য। এখানে তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে যে কোনটাতে কোন ধরনের ভিটামিন আছে, ভিটামিনের উৎসটা কোথায় এবং এটা খেলে কি হবে। এখানে আমি একটু চার্টটা দেখে বলছি। এখানে 118 পৃষ্ঠায় দেখো, ভিটামিন এ দেহে জমা থাকে। আর খাদ্যের উৎস ভিটামিন এটা কোথায় পাওয়া যায়? ভিটামিন এ হচ্ছে কলিজা, ডিম, মাখন, অর্থাৎ চর্বি জাতীয় যেগুলো আছে। এছাড়াও আছে টাটকা সবুজ শাকসবজি, সাধারণত হলুদ আর লাল বর্ণের যে পাকা যে ফলগুলো থাকে সেগুলোতে ভিটামিন এ থাকে, যেমন পাকা আম, কাঁঠাল দেখতে হলুদ, তারপরে পাকা পেঁপে, এগুলোতে ভিটামিন এ থাকে। তার এটার প্রয়োজনীয়তা কি? ওই যে দৃষ্টিশক্তি, ভিটামিন এ হচ্ছে প্রধান যে ভূমিকা রাখে সেটা দৃষ্টিশক্তির ক্ষেত্রে, যেমন রাতকানা রোগ বা জেরুপথ্যালমিয়া এ ধরনের রোগ হয়ে থাকে কিন্তু ভিটামিন এর অভাবে। আর যদি আমরা ভিটামিন এ যুক্ত খাবার গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে আমাদের এই সকল রোগ প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে।
ও বোর্ডে যাচ্ছে কেন? ওকে ধরবা না? হ্যাঁ, তারপরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে ডিম, কলিজা, বৃক্ষ, মাংস, এগুলোর মধ্যে ভিটামিন বিটা পাওয়া যায়। আর ভিটামিন বি এর অভাবে সাধারণত অনেক সময় দেখা যায় মুখের এই সাইড দিয়ে একটু চুলকায়, কেমন যেন চুলকানি হয়, জিহ্বায় ঘা হয়, এই মুখের ঠোঁটের পাশের কোণের মধ্যে ঘা হয়ে থাকে। এগুলো কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। তখন দেখা যায় আমরা দোকান থেকে কিন্তু ফার্মেসি থেকে যে এক ধরনের হলুদ ছোট ছোট ট্যাবলেট, যেটা একটু গলিয়ে এই সাইডে লাগিয়ে রাখি, জিহ্বায় লাগিয়ে রাখি, মূলত আসলে ওটা কি? ওটা হচ্ছে একটা ভিটামিন ট্যাবলেট, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের একটা ট্যাবলেট, যেটার নাম হচ্ছে রিবোফ্লাভিন। এই রিবোফ্লাভিন আমাদের মুখের ঘা সারতে সহায়তা করে, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স বা বি এর অভাবেই কিন্তু মুখে ঘা হয়। তো ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করলে বা খেলে কিন্তু আবার এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও আর কী কী উপকার পাওয়া যায়, যেমন হৃৎপিণ্ড, স্নায়ু পরিপাক, এগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে ভালো রক্ষা পাওয়া যায়, বা স্বাস্থ্য রক্ষার জন্য দেহের ভিতরের যে বিভিন্ন অঙ্গাণু থাকে এবং দেহের বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে কাজ করে থাকে। তারপরে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে যে মুখের ভিতরে যে ক্ষত হয়, তারপরে এই ক্ষতটা সেরে যায়। সুস্থ সবল হাড়, দাঁত, এগুলো রক্ষার ক্ষেত্রে ভিটামিন সি কাজে লাগে। এই সি কোথায় পাওয়া যায়? উৎস হচ্ছে সবুজ যে শাকসবজি থাকে, এগুলোর মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। সাবিত, তুমি বেশি করতেছো, বেরো। আমি ক্লাস শেষ করে নি, তোরে ধরবো আজকে। বেরো যা, 6 নম্বর পড়বে যা। এরপরে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে ভিটামিন ডি হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, এগুলোর মধ্যে। এরপরে হচ্ছে আবার সূর্যের আলো থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি গ্রহণ করে থাকি। এখন সূর্যের আলোটা ভিটামিন ডি আমাদের কীভাবে দেয়? সূর্যের আলো আসলে ভিটামিন ডিটা আমাদের সরাসরি দিতে পারে না, তবে আমাদের দেহের ত্বকের নিচে যে চর্বি থাকে, ওই সূর্যের আলোর প্রভাবে ওই চর্বি থেকে ভিটামিন ডি আমাদের দেহে উৎপন্ন হয়ে থাকে। সবাই একটু ভালো করে মনে রাখবা, মনে থাকবে। আমি আবারও বলছি যে সূর্যের আলো কিন্তু আমাদেরকে সূর্যের আলোটা কিন্তু ভিটামিন ডি না, কিন্তু সূর্যের আলো যখন আমাদের দেহে, সূর্যের তাপ, আলো, যেমন মিষ্টি আলো, সকালবেলার সূর্যের আলো, বিকালবেলার সূর্যের আলো, সেটা যখন আমাদের দেহে পড়ে, তখন ত্বকের নিচে ওকে নিয়ে যাও তখন ত্বকের নিচের চর্বি সূর্যের আলোর প্রভাবে ভিটামিন ডিতে পরিণত হয়ে থাকে। অর্থাৎ ওখানেই চর্বি সম্পূর্ণটা হবে কিনা সেটা জানি না, তবে ওই চর্বি থেকেই ভিটামিন ডি এর উৎপন্ন হয়ে থাকে। তো এই ডিটা মূলত কী কাজে লাগে? আমাদের দেহের যে শরীরের সম্পূর্ণ হাড়, তারপরে হচ্ছে হাড়কে বলা হয় অস্থি, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, অস্থি গঠনের সহায়ক উপাদান যেগুলো, এগুলো কিন্তু মজবুত করতে বা উৎপাদনে সহায়ক হয়ে থাকে এই ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু দেখা গেছে যে হাড় বেঁকে যায়, পায়ের হাড় বেঁকে যায়, এরকম হয়ে থাকে। জামা টানতেছে কেন? আম্মু এখানে আসে না। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ভিটামিন ডি, এটা কি করে? ওই যে ক্যালসিয়াম, ফসফরাস, এগুলোর গঠনে সহায়তা করে থাকে। কেমন? এই হচ্ছে ভিটামিনের চার্ট। এখানে তোমরা উৎস এবং এর প্রয়োজনীয়তা অবশ্যই ভালো করে শিখবে। কেমন? এরপরে হচ্ছে খনিজ লবণ, পানি। খনিজ লবণ, পানি, এটা বললে এটা এখানে অধ্যায়টা শেষ হয়ে যায়। যাই হোক, অনিমা ইসলাম, অনিমা, ওয়ালাইকুম আসসালাম।
তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আর ক্লাস নিচ্ছি না, যেহেতু একটা বেজে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, অবশ্যই লাইভ ক্লাস ফলো করবে। তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু লাইভ ক্লাস ফলো করলে অবশ্যই ভালোভাবে তোমরা জানতে পারবে। কেমন? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।